শুরুতেই চলুন যাব কাশ্মীরের পাহাড়ে, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব অন্যান্য জায়গার চেয়ে বেশি। একসময় এখানে প্রাকৃতিক ঝর্ণাগুলোর ওপর নির্ভর করে জীবন চলতো, কিন্তু এখন সেগুলো একটা একটা করে শুকিয়ে যাচ্ছে। ফলে জল জোগাড় করা স্থানীয়দের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এখন তারা অন্যান্য নতুন পথ খুঁজে নিচ্ছেন। চলুন দেখব কিভাবে এখানকার স্থানীয়রা বাস্তবতার সঙ্গে মানিয়ে নিচ্ছেন। অবশেষে স্থানীয় প্রশাসন এই গ্রামে সপ্তাহে 2-3 বার জল সরবরাহ করে, কিন্তু প্রায়ই যেমন হয়ে থাকে, এই মূল্যবান জলের শেষ অংশটুকুও ইতিমধ্যে ফুরিয়ে এসেছে। কয়েকদিনের জল একসাথে জমিয়ে রাখার জন্য গ্রামের মানুষ নিজেদের পয়সায় এই বড় পাত্রগুলো কিনেছেন। বাড়িতে জলের ট্যাঙ্কার ঢোকার রাস্তা নেই, তাই মহিলারা মাথায় ভারী জল ভরা পাত্র নিয়ে বাড়ি যাওয়ার পাহাড়ি পথ বেয়ে উপরে উঠতে বাধ্য হন। তাদের মধ্যে একজন 36 বছরের মেহনাজা আক্তার। 4 সন্তানের মা মেহনাজার জন্য পরিবারের দৈনন্দিন কাজের পর্যাপ্ত জল জোগাড় করা হলো প্রতিদিনের দুশ্চিন্তা। 4 बार 5 बार जाते हैं रोड तक, रोड से वापस घर आते हैं तो पानी कहाँ पूरा होता है, पानी तो नहीं होता है पूरा। लाने में तो बहुत मुश्किल होती है, रोड से लगभग 2-3 किलोमीटर हमें ऊपर जाना पड़ता है, चढ़ाई चढ़ना पड़ता है। আমরা এখন হিমালয়ের পাদদেশের এক প্রত্যন্ত গ্রাম আন্দেরওয়ানে। জম্মু কাশ্মীরবাসীদের সকলের জন্য 20 বছর আগেও যথেষ্ট জল ছিল, কারণ এই অঞ্চলে প্রায় 2500 প্রাকৃতিক ঝর্ণা ছিল। এখন তার অর্ধেকেরও বেশি শুকিয়ে গেছে। এর কারণ কি, সেইটাই জানতে আমরা গুলাম জিলানির সঙ্গে কথা বললাম। তিনি একজন হাইড্রোলজিস্ট এবং হিমালয়ের ঝর্ণা নিয়ে গবেষণার অন্যতম প্রধান বিশেষজ্ঞ। One of the dominant reasons is the climate change. One important thing is it has changed the form of the precipitation. That is, snow has changed into the rain. So earlier we used to have snow across in the mountains. That snow used to be a seasonal locking, and it used to, once March comes, then it starts melting and it becomes a source of recharge for all these springs and groundwater. আর আজকাল প্রবল বৃষ্টি হয় অল্প সময়ের জন্য, ফলে ঝর্ণাগুলো খুব কম জল ধরে রাখতে পারে। যেহেতু বাড়তি জল গড়িয়ে নেমে যায়, তাই ভূগর্ভস্থ জলভাণ্ডারগুলো ধীরে ধীরে ভর্তি হওয়ার সুযোগ পায় না। গুলাম জিলানি জানালেন যে ঝর্ণা শুকিয়ে যাওয়ার আরও কারণ রয়েছে। Because of the construction of the tunnels and other roads, some springs have dried up, because of that. Because there's sometimes, particularly in karst setting, there is a direct route, a conduit is there, which is taking, which is just like a source of for the spring. And when you make a tunnel or you construct a huge road, and that connection is disturbed, and that leads to disturbance and drying up of some of the springs. আরেকটি বড় সমস্যা হলো বেআইনি ও নিয়ন্ত্রণহীনভাবে কাঁচামাল উত্তোলন। সান্দ্রান নদীর আশপাশে তার স্পষ্ট প্রভাব দেখা যায়। রাস্তা তৈরি করার জন্য নদীর পাশের প্রচুর নুড়ি পাথর তুলে নেওয়া হয়েছে, ফলে মাটি আর জলকে ধরে রাখতে পারছে না। এখানকার মানুষের জন্য এই ঝর্ণাগুলো শুধু জলের উৎসই ছিল না, স্থানীয় জীবনের সাংস্কৃতিক ভিত্তিও ছিল। তাদের রীতিনীতি, বিশ্বাস আর সামাজিক বন্ধনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঝর্ণার। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলি ইতিহাসবিদ ও কবি রিয়াজ আহমেদ ওয়ানির সঙ্গে, যিনি কয়েক দশক ধরে ঝর্ণা কেন্দ্রিক সংস্কৃতি নিয়ে গবেষণা করছেন। I still remember in late 80s এখনো মনে করতে পারি गांव की जो माएं बहनें होती थी वो यहाँ पर आती थी और बन कोई पटना सामान बलाक इतन जब सामान हो जरान वही तो मस्त गुदरुन बल यात्रों ये तो भूषण हो जिंदगी मस्त मस्त बाबर आके किस तो यो शख्स जाया बन सुमकामक बन ये तो जन अब सोशल इतिहास तो बहुत गजब এই ঝর্ণাগুলোর সঙ্গে আমাদের এক ধরনের लाशूर में कहीं ये था कि इन नागों या इन चश्मों के साथ हमारी एक रूहानी वाबस्तगी थी। लोग सोचते थे कि अगर हम इनको गंदा करेंगे तो कहीं न कहीं जो गार्ड से ये हमसे नाराज हो जाएंगे। সেই হিসেবে বলা যায় যে এখন দেবতারা নিশ্চয়ই ভীষণ রেগে আছেন, কারণ যেসব ঝর্ণা এখনো শুকায়নি তার অনেকগুলিই দূষিত। সেই দূষিত জল ব্যবহার করলে বারবার রোগ ছড়াচ্ছে।
ফারুক গানিয়ে এই পরিস্থিতি মেনে নিতে নারাজ। পেশায় তিনি একজন আইনজীবী, আর সপ্তাহের শেষে বিভিন্ন স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলে নিজের এলাকার জলাশয়গুলো পরিষ্কার করেন ফারুক। তার মধ্যে এই মূল্যবান ঝর্ণাগুলোও পড়ে। এই উদ্যোগের জন্য ফারুকের নিজের গ্রামের অনেকেই তাকে গার্বেজ ম্যান বলে ডাকেন। मैं तो अक्सर बेशतर कहता आया हूँ আমি कि अगर প্রায়ই हम বলি যে এই ঝর্ণাগুলো इन পরিষ্কার না springs को করলে, साफ नहीं এগুলোর करेंगे, খেয়াল না রাখলে আগামী इनकी 10-15 देख रेख नहीं বছরে আমরা करेंगे আর तो জল आने পাবো না। वाले 10-15 सालों এই में ব্যাপারটার গুরুত্ব हम বুঝেই আমি वंचित रहेंगे বর্জ্য पानी পদার্থ से নিয়ন্ত্রণ বা हमें पानी नहीं ব্যবস্থাপনা मिलेगा। নিয়ে কাজ শুরু করি, আর পরিবেশ इस चीज বাঁচানোর को জন্য इम्पोर्टेंस देते পলিথিনের हुए ব্যবহার কমানোর मैंने দিকে জোর वेस्ट দিই। मैनेजमेंट में काम किया, আমি এই নিয়ে एंटी অনেক কাজ করেছি पॉलिथीन আর और পুরস্কার एनवायरनमेंट পেয়েছি। को बचाने के लिए मैंने बहुत कार्य किए। জলের ট্যাঙ্কারটি এবার তার পরের গন্তব্যের জন্য রওনা দিয়েছে। এটি জল সরবরাহ করে বলে প্রতিটি পরিবার সপ্তাহে প্রায় 500 লিটার জল পায়। সরকারি ভর্তুকির কারণে এই জল বিনামূল্যে পান গ্রামবাসীরা। শুধু পরিবহনে সামান্য খরচ দিতে হয়, কিন্তু অতিরিক্ত জলের প্রয়োজন হলে তাদের নিজেদেরই জল কেনার ব্যবস্থা করতে হয় এবং মাঝে মাঝে ধার করেও কিনতে হয়। আন্দারওয়ানের প্রবীণ বাসিন্দা হাকিম খানের মতে এ এক লজ্জাজনক পরিস্থিতি। यहाँ जो अंदरवान है, यहाँ दो আগে चश्मे এখানে थे। দুটো ঝর্ণা ছিল, একটা चेराड़ में एक আরেকটা चश्मा था, টাঙ্গওয়ারে। टंगवाड़ में আজ एक কোনো चश्मा ঝর্ণা था। নেই। अब 12 कोई থেকে चश्मा 15 नहीं। বছর হয়ে গেল ঝর্ণা ছাড়া, সব শুকিয়ে গেছে। 12-15 साल हो गए, कोई चश्मा चश्मे सब खत्म हो गए। 2019 সালে সরকার জল জীবন মিশন চালু করে, যার লক্ষ্য ছিল 2024 সালের মধ্যে প্রত্যেক গ্রামীণ পরিবারকে কলের জল পৌঁছে দেয়া। লক্ষ লক্ষ পরিবার ইতিমধ্যে উপকৃতও হয়েছে, কিন্তু এখানে মানুষ এখনো কলের জলের অপেক্ষায়। কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন। জলের পাইপলাইন বসানো হয়েছে কিন্তু সংযোগ নেই, কেউ জানেনও না কেন নেই। সরকারের এই জল জীবন মিশনের মেয়াদ বাড়ানো হয়েছে 2028 অবধি। ততদিন পর্যন্ত এখানকার বাসিন্দাদের একমাত্র উপায় যে ঝর্ণাগুলো বেঁচে আছে সেগুলো পরিষ্কার করে ভবিষ্যতের জন্য রক্ষা করা।